নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। বদলাবে সরকারি হাসপাতালের চেহারা, রাজ্যে স্বাস্থ্যকে সুস্থ করতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। তিলোত্তমা স্যাম্পেলে কারচুপির অভিযোগ বিস্ফোরক সেই চিঠি নিয়ে এবার বিরাট নির্দেশ আদালতের। পদোন্নতি নিয়ে কাটল জট, সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশিকা জারি রাজ্যে। ডিজে মামলায় নতুন মোড়, সাক্ষ্য দিতে ডাক বিজেপি বিধায়ককে। 5 লক্ষ টাকায় চাকরি বিক্রি। সবং থানায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ মানস ভূঁইয়াকে। ওরা বলেছিল বারুইপুরে গণপিটুনিতে মৃত নির্দোষ ইন্দ্রজিৎকে নিয়ে মুখ খুললেন বাবা। বাংলায় আবার ভোট, সংসদের হিসাবটাই উলটপালট হয়ে যাবে তৃণমূলের দৌলতে। বিজেপিতে যোগ দিলেন টিএমসির প্রাক্তন এমপি সুখেন্দু শেখর প্রকাশ, সুস্মিতা দেব। ডোমকলে আবারও সিপিএম এর বড় সাফল্য, এলাকা জুড়ে জয়ের উচ্ছ্বাস বাবেদের। 2 মাসের মধ্যেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় সূচিত ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট ইডির। অগ্নিমিত্রার অনস্পট অ্যাকশন। আসানসোলে ফুটপাত দখল, অবৈধ পার্কিং রুখতে ধমক মন্ত্রীর, বাসে লাগালেন কাটা। শ্লীলতাহানি থেকে মানদর এলাকায় ত্রাস তৈরি করে বাঁকুড়ায় গ্রেপ্তার 2 তৃণমূল নেতা। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় স্বস্তি, তৃণমূলের নির্দিষ্ট শর্তে অর্থ ব্যবহারের অনুমতি। বাংলায় আমলের মেগা প্রকল্প, 18 জুলাই হাওড়ায় শিলান্যাসে অমিত শাহ। ডানকুনি পৌরসভায় ভাঙল তৃণমূল বোর্ড চেয়ারম্যান সহ 4 জনের ইস্তফায় চাঞ্চল্য। সরকারি হাসপাতালগুলিতেও দালাল চক্রের দৌরাত্ম্য রুখতে এবার প্রযুক্তিকেই হাতিয়ার করছে রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালগুলোতে লাইভ নজরদারি চালু থেকে শুরু করে রোগীদের পরিষেবা উন্নয়ন, ট্রমা কেয়ার সম্প্রসারণ, একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। আচমকাই স্বাস্থ্য ভবনে হাজির হয়ে নতুন তৈরি কন্ট্রোল রুম ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এদিন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন স্বাস্থ্য ভবন পরিদর্শনে তার সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায়। পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য ভবনের এই কন্ট্রোল রুম থেকে রাজ্যের সরকারি হাসপাতালগুলির উপর সার্বক্ষণিক লাইভ নজর রাখা হবে। প্রথম পর্যায়ে বড় হাসপাতালগুলি এই ব্যবস্থার আওতায় এসেছে। আগামী 30 জুলাইয়ের মধ্যে সমস্ত মহকুমা হাসপাতালেও এই নজরদারি ব্যবস্থা চালু করার লক্ষ্য নিয়েছে সরকার। হাসপাতাল চত্বরে সক্রিয় দালাল চক্র বিরুদ্ধে এই ব্যবস্থা কার্যকর হবে বলে মনে করছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কোনো দালালকে আজ হাসপাতালে দেখা গেলে কাল আর তাকে দেখা যাবে না। তার ব্যাখ্যা, সাধারণ রোগীরা প্রতিদিন হাসপাতালে আসেন না, ফলে নিয়মিত যারা হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করেন তাদের শনাক্ত করা অনেক সহজ হবে। শুধু নিরাপত্তা নয়, হাসপাতালে পরিষেবার মানও বাড়তে জোর দিচ্ছে রাজ্য সরকার। হাসপাতালে কিচেন, পার্কিং এলাকায় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাকে নজরদারির আওতায় আনা হচ্ছে। রোগীদের খাবারের মানোন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রোগী পিছু খাবারের জন্য বরাদ্দ অর্থ 54 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের উপরে মূলত নির্ভরশীল সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষ। সেই কারণেই পরিষেবা আরও উন্নত করার উপর জোর দেওয়া হচ্ছে। হাসপাতালে কর্মপদ্ধতিতে শৃঙ্খলা আনতেও নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের চিহ্নিত করতে প্রত্যেক স্বাস্থ্যকর্মীকে তাদের দায়িত্ব অনুযায়ী আলাদা রঙের ব্যাজ দেওয়া হবে। এতে কে কোন কাজের দায়িত্বে রয়েছেন তা সহজেই বোঝা যাবে। হাসপাতালের পরিষেবা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকার হাসপাতালগুলোকে আয়ুষ্মান মন্দির নাম দিয়েছে। মন্দিরে যেমন পবিত্রতা, শুদ্ধতা, স্বচ্ছতা, একাগ্রতা, সেবা পরায়ণতা থাকে, সেরকমই হাসপাতালগুলোতেও থাকবে। জরুরি চিকিৎসা পরিষেবা আরো শক্তিশালী করতে নতুন ট্রমা সেন্টার তৈরির পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। বড় দুর্ঘটনার পরিস্থিতি মাথায় রেখে এমন পরিকাঠামো গড়ে তোলা হবে যেখানে মাত্র 1 মিনিটে 250 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে বেড এবং আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে। বার্ন ইউনিটের বর্তমান অবস্থা উন্নত করতে কাজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়া নিউ টাউনে আদানি গ্রুপের উদ্যোগে 2000 শয্যার একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছে। প্রযুক্তি নির্ভর নজরদারি, পরিষেবার মানোন্নয়ন এবং নতুন স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে আরও স্বচ্ছ, সুরক্ষিত ও সাধারণ মানুষের জন্য কার্যকর করে তোলাই এখন রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। ফের নতুন মোড় নিয়েছে রাজ্যকর মামলা। সম্প্রতি তিলোত্তমা বাবার কাছে একটি চিঠি আসে। নিজেকে প্রাক্তন ফরেন্সিক আধিকারিক হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তি সেই চিঠিতে দাবি করেন, তিলোত্তমার ময়না তদন্তের পর সংরক্ষিত ভিসেরা স্যাম্পেলের সঙ্গে কারচুপি করা হয়েছে। এবার সেই চিঠি নিয়েই বড় নির্দেশ দিল শিয়ালদহ আদালত। রাজ্যকর মামলায় ঘুরছে মোড়। আদালতের নির্দেশ, সম্প্রতি তিলোত্তমার বাবার কাছে যে চিঠি এসেছে সেটি সিবিআই দফতরে পাঠানো হবে। এর ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সিকে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে তিলোত্তমার পরিবারের আইনজীবী অমর্ত্য দে বলেন, তদন্তের স্বার্থে সিবিআইকে সেই চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শিয়ালদহ আদালতের জিআরওকে বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সংশ্লিষ্ট চিঠির অরিজিনাল কপি পাঠাতে হবে। সম্প্রতি নিজেকে রাজ্য ফরেন্সিক বিভাগের প্রাক্তন আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি তিলোত্তমার বাবাকে একটি চিঠি পাঠান।
সেখানে দাবি করা হয় ময়না তদন্তের পর পরীক্ষার জন্য সংরক্ষিত তিলোত্তমার ভিসেরার স্যাম্পেলের সঙ্গে কারচুপি করা হয়েছে। কিডনি, লিভার ও পাকস্থলীর নমুনা আর আগের অবস্থায় ছিল না। এদিকে এগুলি থেকেই বোঝা যেত মৃত্যুর আগে নির্যাতিতার শরীরে কোনো ঘুমের ওষুধ অথবা বিষাক্ত পদার্থ প্রবেশ করানো হয়েছিল কিনা। চিঠিতে আরও দাবি করা হয় এই স্যাম্পেল কারচুপির সঙ্গে রাজ্য ফরেন্সিক পরীক্ষাগারে ৩ জন আধিকারিক জড়িত। রাজ্য ফরেন্সিক ল্যাব থেকে কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে নমুনা পাঠানোর সময় তা বদলে দেওয়া হয়। রাজ্যে তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে কাণ্ড ঘটানো হয় বলে চিঠিতে দাবি করেন ওই ব্যক্তি। আগে জানা গিয়েছিল এই চিঠি প্রেক্ষিতে শিয়ালদহ আদালতে আবেদন জানানোর তোড়জোড় করছে তিলোত্তমার পরিবার। সেই মতো আদালতের দ্বারস্থ হন তারা। চিঠিতে সেসব গুরুতর অভিযোগ আনা হয়েছে, সেগুলির তদন্ত চেয়ে আবেদন জানানো হয়। এবার সেই নিয়ে বড় নির্দেশ দিল আদালত। সরকারি কর্মীদের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। পদোন্নতি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা মেটাতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দেশিকায় মূলত ক্লার্ক বা কেরানি পদে কর্মীদের ইনক্রিমেন্ট ও প্রমোশন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় পাশ না করলে আটকে যাবে পদোন্নতি, তবে কারো চাকরি বাতিল হবে না বলে পদচ্যুতি হবে না। রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের পদোন্নতি বেনিয়মের অভিযোগ ওঠার পর এবার কড়া পদক্ষেপ করল নবান্ন। কি নির্দেশিকা জারি করা হয়েছে? রাজ্যের অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। ক্লার্ক স্তরে কিসের মাপকাঠিতে পদোন্নতি হবে তার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে 2019 সালের 24 জানুয়ারি থেকে 2026 সালে 8 জুলাই পর্যন্ত কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা ছাড়া যারা এলডিসি বা এলডিএ, ইউডিসি বা ইউডিএ বা সমতুল্য কেরানি পদে ইনক্রিমেন্ট বা পদোন্নতি পেয়েছেন তাদের পদোন্নতি বিশেষ ক্ষেত্রে বৈধ করা হবে। এই কর্মীদের পদচ্যুতি করা হবে না এবং বর্তমানে যে বেতন পাচ্ছেন তাতেও কোনো কাটছাট হবে না। মানতে হবে বিশেষ শর্ত, তবে একটি শর্তের উপরে ইনক্রিমেন্ট বা পদোন্নতি নির্ভর করে। সকলকেই নেতাজি সুভাষচন্দ্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট NSATI এর নির্ধারিত কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষা বাধ্যতামূলকভাবে পাশ করতে হবে। পরীক্ষায় পাশ না করা পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত থাকবে বা আটকে যাবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আটকে যাওয়া বা বকেয়া ইনক্রিমেন্ট দেওয়া হবে। একই সঙ্গে পরীক্ষায় সফল হওয়ার পরের দিন থেকে আর্থিক সুবিধা কার্যকর হবে। পরীক্ষা পাশ করার পর থেকেই সংশ্লিষ্ট কর্মীর সিনিয়রিটি নতুন করে নির্ধারণ করা হবে। আর কি কি নিয়ম রয়েছে? বর্তমানে এই কর্মীরা যে এলডিসি, এলডিএ বা ইউডিসি, ইউডিএ পদে রয়েছেন সেই পদগুলি আপাতত এক্স ক্যাডার পোস্ট হিসাবে ধরা হবে, যাতে অন্যান্য যোগ্য কর্মীদের স্বাভাবিক পদোন্নতির সুযোগ ব্যাহত না হয়। তবে এই নির্দেশিকা জারির পর ভবিষ্যতে নিয়ম ভেঙে কোনো ছাড় বা পদোন্নতি দেওয়া হলেই তা সম্পূর্ণ বেআইনি বলে গণ্য হবে এবং প্রয়োজনে তা বাতিল করা হতে পারে। উল্লেখ্য, 2019 সালের 24 জানুয়ারির আগে পর্যন্ত 50 বছর বয়সী কর্মীদের কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় ছাড় দেওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু ওই বছরেই জারি হয় ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস 2019। সেই বিধি অনুযায়ী পুরনো নিয়ম বাতিল হয়ে যায়। 50 বছর বয়সে পৌঁছলে কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় ছাড় দেওয়ার যে ব্যবস্থা আগে ছিল তা 24 জানুয়ারি 2019 থেকেই বাতিল হয়ে যায়। কিন্তু তারপরেও অভিযোগ ওঠে ওই নির্দিষ্ট তারিখের পরও বহু কর্মীকে ছাড় দেওয়া হয়েছে। পদোন্নতিতে বেনিয়মের অভিযোগ ওঠে। এবার তা রুখতে বড় পদক্ষেপ করল শুভেন্দু সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য নিয়ে যে মামলা চলছে সেই তদন্তে এবার নতুন পদক্ষেপ নিল সিআইডি। গোসাবার বিজেপি বিধায়ক বেকর নস্করকে ডেকে তার বয়ান রেকর্ড করতে চায় তদন্তকারী সংস্থা। সিআইডি দাবি ক্যানিংয়ে তার উপর হামলার অভিযোগের ঘটনাটি এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য মামলায় এবার গোসাবার বিজেপি বিধায়ক বেকর নস্করকে তলব করল সিআইডি। বৃহস্পতিবার তাকে ভবানী ভবনে গিয়ে হাজিরা হতে বলা হয়েছে। সেখানে তদন্তকারী তার বক্তব্য শুনে নথিভুক্ত করবেন। বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার এই মামলাটি করেছিলেন। তার অভিযোগ অভিষেকের ডিজে মন্তব্য উস্কানিমূলক ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সিআইডি। তদন্তকারীদের মতে বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার দিন ক্যানিংয়ে যে ঘটনা ঘটেছিল তা এই মামলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। তাই বেকর নস্করের বক্তব্য জানতে চাওয়া হচ্ছে। বেকরের দাবি ভোটের ফল বেরোনোর দিন তিনি কর্মী সমর্থকদের নিয়ে গোসাবায় ফিরছিলেন। সেই সময় ক্যানিংয়ে তার উপর হামলা হয়। ওই ঘটনায় তিনি এবং তার সঙ্গে থাকা কয়েকজন বিজেপি কর্মী আহত হন। বিজেপি বিধায়কের অভিযোগ হামলার সময় তৃণমূল কর্মীরা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। পরে তিনি ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন। তবে এই অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। তার দাবি সেদিন দুই পক্ষের মধ্যে শুধু সামান্য কথা কাটাকাটি হয়েছিল, কোনো হামলা হয়নি। রাজনৈতিক কারণে ঘটনাটি বড় করে দেখানো হচ্ছে বলে দাবি তাঁর। সিআইডি মনে করছে ক্যানিং এর এই ঘটনার সঙ্গে এই মামলার কিছু গুরুত্বপূর্ণ যোগ থাকতে পারে।
সেই কারণেই বিকর্ণাস করে পয়েন্ট রেকর্ড করা হচ্ছে। এদিকে ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা নিতে চাই সিআইডি, কিন্তু তিনি এখনো নমুনা দেননি। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি, তবে হাইকোর্ট থেকে কোনো স্বস্তি পাননি। বুধবার বিধাননগর আদালতে হাজির হননি অভিষেক। এরপর সিআইডি অভিযোগ করেন তিনি তদন্তে সহযোগিতা করছেন না। আদালত আগামী 18 জুলাই থেকে কণ্ঠস্বরী নমুনা দেওয়ার জন্য ফের হাজির হতে বলেছে। চাকরি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দিলেন প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ তিনি থানায় পৌঁছান। সেখানে প্রায় 3 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে সেচ দপ্তরে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। এদিন জিজ্ঞাসাবাদের পর তিনি থানা থেকে বের হয়ে কোনো মন্তব্য করেননি। এই মামলার অভিযোগকারী বিকাশ কুমার টুং সবং বিধানসভা বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তার দাবি 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে তার স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ, তৎকালীন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার মধ্যস্থতায় এবং তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও ভোলানাথদের মাধ্যমে 5 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে গত 1 মার্চ 2026 তারিখে সিআইএসবি সার্ভিস প্রাইভেট লিমিটেড এর অধীনে STEWARD পদে তেমাথাদিন শেঠ বাংলোয় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। পরিবারের দাবি, চাকরিতে যোগদানের পর নিয়মিত কাজ করলেও মাত্র 2 মাসের মাথায় গত 6 মে তাকে জানানো হয় যে তার চাকরি বাতিল করা হয়েছে। এমনকি চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় বলে অভিযোগ। এরপরে মানুষ সহ তৃণমূলের 2 নেতার বিরুদ্ধে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিকাশ। যদিও প্রাক্তন মন্ত্রী জানান এই অভিযোগ ভিত্তিহীন। ঘটনার তদন্তের জন্য মানুষকে একাধিকবার নোটিশ পাঠায় পুলিশ। এর আগে 2 বার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেন। পুলিশের নোটিশকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দেন মানুষকে। এরপরই বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী। বারুইপুরে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। ঘটনা প্রকাশ্য আসার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি 3 দিনের মধ্যে পুলিশের এনকাউন্টার এক অভিযুক্তের মৃত্যু হয়েছে, তা নিয়ে তুঙ্গে আলোচনা। এসবের মধ্যে ফের শিরোনামে উঠে এলো অভিযুক্ত সন্দেহে পিটিয়ে মারা নির্দোষ ইন্দ্রজিৎ মণ্ডল। ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এলাকার অটো চালক ইন্দ্রজিৎ যে নির্দোষ ছিলেন। মৌলবাদীদের রোষের শিকার হয়ে অকালে জীবন হারিয়েছেন। বিচারের আশ্বাসও দেন। এবার ছেলের নির্মম মৃত্যু নিয়ে মুখ খুললেন ইন্দ্রজিতের বাবা অজিত মণ্ডল। তিনি জানালেন, ওই দিন বাড়িতেও চড়াও হয় 200 থেকে 250 জন ছেলেকে মারধর করেছিল। পরে ডেকে নিয়ে গিয়ে তারা বলেছিল ছেলেকে ফিরিয়ে দিয়ে যাবে, কিন্তু পিটিয়ে মেরে ফেলা হয়। আইনের উপর আস্থা রেখে অজিতবাবু জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারা আশ্বস্ত যে অন্যায়কারীরা শাস্তি পাবে। রবিবার বারুইপুরে ঘটনা প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই জানা যায় গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। তার দেহ রাস্তায় পড়েছিল। আসল অভিযুক্ত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করে সেট। মঙ্গলবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাকে অভিযুক্ত সন্দেহে গণপিটুনি দিয়ে মারা হয়েছিল সেই ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ। যারা মেরেছে তাদেরও বিচার হবে। ওই দিন বারুইপুর এসপি অফিসে ইন্দ্রজিতের বাবাকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে কথা বলে আশ্বস্ত হন ইন্দ্রজিতের বাবা অজিত মণ্ডল। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তার কথাই ওই দিন সকাল 8টা বা 9টা নাগাদ বাড়ির সামনে জড়ো হয় প্রায় 200 থেকে 250 জন। ইন্দ্রজিতের খোঁজ করে। আমি জানতে চাই কি হয়েছে। ওরা ছেলেকে ডেকে দিতে বলে। পরে জানতে পারি 11 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ছেলে ঘর থেকে বাইরে আসতে ওরা মারধর শুরু করে, সামনের দোকানের জিনিসপত্র ভাঙচুর করে। আমি ছেলেকে বাঁচাতে যাই, আমার কপালে ঠোঁটে আঘাত লাগে। পরে জানতে পারি যে 11 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তাতে নাকি আমার ছেলে জড়িত। অজিত বাবুর কথাই ওরা বলেছিল ছেলেকে কথা বলতে নিয়ে যাচ্ছে, আবার ফিরিয়ে দেবে। আমি ওদের বলেছিলাম ছেলে অন্যায় করলে আমি নিজে পুলিশের হাতে তুলে দেব। কেউ কেউ আমার কথাই সমর্থন করেছিল, কিন্তু বাকিরা তাতে রাজি ছিল না। ওরা শোনেনি। ছেলেকে ফাঁসিয়েছিল আনন্দ। ওরা তো একই পাড়ায় থাকে, সেই হিসেবে চেনে একে অন্যকে। ওর বলার কথার ভিত্তিতেই আমার ছেলেকে মেরে ফেলা হলো। আইন কেন নিজেদের হাতে তুলে নেবে? সরকার নাকি নেই? তিনি আরো জানান, ছেলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে কথা বলে ভালো লেগেছে। আস্থা রাখছেন বিচার ব্যবস্থার উপর। বাংলায় ফের ভোট। এবার লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়। এবার রাজ্যসভা নির্বাচন হবে 3 আসনে। উপনির্বাচনে ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই 3 আসনে তৃণমূলের সংসদদের ছেড়ে দেওয়া আসন। তবে আর কি সেই আসন ধরে রাখতে পারবে তারা, নাকি বিজেপির ঝুলিতেই চলে যাবে এই আসনগুলি? রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা বাড়লে কেন্দ্রের বিশেষ ভূমিকা হবে সংসদে বিল পাশ করতে। রাজ্যসভা নির্বাচন আগামী 24 জুলাইয়ে নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে 15 জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 27 জুলাইয়ের মধ্যে নির্বাচনের গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। কেন গুরুত্বপূর্ণ এই ভোট? এবার প্রশ্ন হলো, এই উপনির্বাচন এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই নির্বাচনে সংসদের হিসাব নিকাশটাই উলটপালট হয়ে যাবে।
এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ। গত 4 মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ফল প্রকাশ হয়েছে। তারপর বয়ে গিয়েছে অনেক জল। শাসক দল তৃণমূল কংগ্রেস এখন প্রাক্তন হয়ে গিয়েছে। ক্ষমতায় এসেছে বিজেপি, আর তারপরই নজিরবিহীন ভাঙন দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া দল ভেঙে টুকরো টুকরো হয়েছে। একদিকে লোকসভার 20 জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূল থেকে দূরে সরে এনসিপিআই নামক একটি দলের সঙ্গে মিশে গিয়েছিল। তারা সমর্থন করবেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরকে। অন্যদিকে রাজ্য বিধানসভাতেও ভাঙন ধরেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমপক্ষে 60 জনের বেশি বিধায়ক দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছে। তারা আলাদা ফ্রন্ট গড়ে এখন নিজেদের আসল তৃণমূল কংগ্রেসই বলে দাবি করছে। এই আবহে রাজ্যসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। যে 3টি আসন ফাঁকা রয়েছে সেগুলি হল তৃণমূলের সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশজিৎ বড়াইকের আসন। 8 জন প্রথম ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, 10 জন ইস্তফা দেন সুস্মিতা দেব, 11 জন ইস্তফা দেন প্রকাশজিৎ বড়াইক। এই আসনগুলির মেয়াদ ছিল অনেকদিন। যেমন সুস্মিতা দেবের সংসদ পদে মেয়াদ শেষ হচ্ছিল 2023 সালে। এবার আসা যাক আসনের সমীকরণে। রাজ্য বিধানসভায় বর্তমানে যে আসন রয়েছে শাসক বিরোধী দলের, তাতে 3টি আসনে বিজেপির মনোনীত প্রার্থী জেতার সম্ভাবনা। বিধানসভায় বিজেপির কাছে 208টি আসন রয়েছে। তৃণমূলের 80টি আসন কে জিতবে? রাজ্যসভার উপনির্বাচনে যদি বিজেপি 3 জন প্রার্থী দেয় তবে 3 জনেরই জেতার সম্ভাবনা প্রবল। উল্টে তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রস ভোটিং হলে বিজেপির ঝুলিতে ভোট আরও বাড়বে। বিজেপির অন্দরে কানাঘুষো চলছে। বিজেপির টিকিটে প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূল ত্যাগে 2 প্রাক্তন সাংসদই। যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই। পদত্যাগের পর TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জল্পনা জিগিয়ে রেখেছিলেন দুজনে। অন্যদিকে প্রার্থী দেওয়া নিয়ে প্রবল চাপে তৃণমূল কংগ্রেস। একে তো 2 শিবিরে ভাগ হয়ে গিয়েছে দল, তারপর একটি আসনে জিততেও যে সংখ্যক ভোটের প্রয়োজন তা জোগাড় করতে কালঘাম ছুটবে। তৃণমূল কংগ্রেস কার তা নিয়ে ইতিমধ্যে বিরোধ চলছে মমতা বনাম ঋতব্রত। তৃণমূল কংগ্রেসের 2 শিবিরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। নিয়ম অনুযায়ী তৃণমূল কংগ্রেসের আবেদনের পর তাদের দলের নাম ও প্রতীক ফ্রিজ করে দেবে নির্বাচন কমিশন। তার বদলে তাদের আপাতত একটি করে অস্থায়ী নাম ও প্রতীক দেবে নির্বাচন কমিশন। প্রার্থী দেবে তৃণমূল। এখনো পর্যন্ত মমতাপন্থী তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় প্রার্থী দেবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। অন্যদিকে ঋতব্রত পন্থীরা জানিয়েছে যে রাজ্যসভার উপনির্বাচনে তারা প্রার্থী দেবে কিনা তা ভাবনা চিন্তার স্তরে রয়েছে। মমতাপন্থী তৃণমূলের কাছে এটা অস্তিত্বের লড়াই। এদিকে ঋতব্রত পন্থীরা ছেড়ে কথা বলবে না, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। বিধানসভায় যে আসন সংখ্যা রয়েছে তৃণমূলের, তাতে একটি আসন জেতার সম্ভাবনা ছিল, কারণ একজন প্রার্থীকে জিততে অন্তত 70টি ভোট পেতে হবে। তৃণমূলের মোট বিধায়কের সংখ্যা 80, কিন্তু তারা 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় আদেও কোনো শিবির জিততে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিজেপি জিতলে কি লাভ? এই 3 আসনে বিজেপি জিতলে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারি সংসদে বিশেষ সুবিধা হবে। সংসদের রাজ্যসভায় মোট আসন 241। এর মধ্যে এনডিএ সাংসদ রয়েছে 152 জন। এই উপনির্বাচনে যদি বিজেপি 3 আসন থেকেই জয়ী হয় তাহলে স্বাভাবিকভাবে তাদের আসন সংখ্যা বাড়বে। সংসদে কোনো বিল পাশ করাতে আরও সুবিধা হবে। গত এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার 3 দিনে বিশেষ অধিবেশন রেখেছিল। সেই সময় সংবিধানে 131তম সংশোধনী বিল আনা হয়েছিল, যার মধ্যে মহিলা সংরক্ষণ বিল ও ডেলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল অন্তর্গত ছিল। ওই বিল পাশ করাতে 528 জনের মধ্যে 352টি ভোট দরকার ছিল, কিন্তু সরকারি পক্ষ থেকে ভোট পড়েছিল 298টি। বাদল অধিবেশনেই হিসাব বদলে যাবে। আগামী 20 জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে বেশ কিছু পরিবর্তন করে আবার নতুন করে সংবিধান সংশোধনী বিল আনতে পারে কেন্দ্র। সেক্ষেত্রে তাদের বিল পাশ করানোই আরও এক ধাপ এগোতে পারবে নতুন সমীকরণে। এখন এনডিএ সমর্থনে রয়েছে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা 20 জন বিদ্রোহী সাংসদ, পাশাপাশি উদ্ধব ঠাকরে শিবসেনা থেকে বেরিয়ে আসা 6 জন সাংসদও একনাথ শিন্ডে শিবসেনাতে যোগ দিয়েছেন। তারাও এনডিএ কে সমর্থন করবে। সেই হিসাবে এনডিএর পক্ষে 324 জন রয়েছেন। এর পাশাপাশি ইন্ডিয়া জোট থেকে আলাদা হয়ে যাওয়া ডিএমকে এর 22 জন সাংসদ যদি এনডিএর পক্ষে ভোট দেয় তাহলে এনডিএর ভোট 346 হবে। যদি আকালি দল বা এআইডিএমকে এর মতো অন্যান্য দলও সমর্থন করে তাহলে বিল পাশ করাতে 352টি ভোট পাওয়া খুব কঠিন হবে বলে রাজ্যসভাতেও যে কোনো বিল পাশ করানোর জন্য যে 164 জনের সমর্থনের প্রয়োজন সেদিকে অনেকটা এগিয়ে যাবে এনডিএ।